বাংলাদেশের রাজনীতিতে কিছু সংসদীয় আসন আছে, যেগুলো কেবল মানচিত্রের একটি সীমানা নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে রাজনৈতিক গুরুত্ব, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক। ঢাকা বিভাগের গাজীপুর জেলায় তেমনই একটি আসন গাজীপুর ৪। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৯৭ নম্বর এই সংসদীয় আসনটি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে শূন্য। আর সেই শূন্যতাই নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনেছে এই অঞ্চলকে। ভৌগোলিকভাবে গাজীপুর ৪ সম্পূর্ণভাবে গঠিত হয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে। একক উপজেলা নিয়ে গঠিত হওয়ায় এখানকার ভোটের সমীকরণ তুলনামূলক সরল, তবে রাজনৈতিক গুরুত্ব গভীর ও বহুমাত্রিক। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কাপাসিয়া উপজেলার আয়তন ৩৫৬.৯৮ বর্গ কিলোমিটার। গাজীপুর জেলার অন্যতম বড় এই উপজেলাটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সক্রিয় এবং জাতীয় রাজনীতিতে প্রভাব রাখার সক্ষমতা ধরে রেখেছে। গাজীপুর ৪ আসনের যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। তৎকালীন ঢাকা জেলা বিভক্ত হয়ে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ এই ৬টি জেলায় রূপ নেওয়ার মধ্য দিয়েই গড়ে ওঠে এই সংসদীয় আসন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনের আগে ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে নির্বাচন কমিশন সারা দেশে আসনের সীমানা পুনর্নির্ধারণ করে। সেই পরিবর্তনের ঢেউ এসে লাগে গাজীপুর ৪ আসনেও। রাজনীতির সবচেয়ে বড় শক্তি ভোটার। ডিসেম্বর ২০২৩ অনুযায়ী গাজীপুর ৪ আসনে মোট ভোটার ৩,১০,৭৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৪,৮৮০ জন, নারী ভোটার ১,৫৫,৮৭২ জন। এই বিশাল ভোটার জনগোষ্ঠীকে সামনে রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৎপরতা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এই আসনে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। ধানের শীষের প্রতীক নিয়ে তিনি লড়াইয়ের মাঠে নামছেন, একটি দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার বহন করে। কাপাসিয়া গাজীপুরের রাজনীতিতে প্রভাবশালী এক নাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। সেই রাজনৈতিক উত্তরাধিকারী আজ বহন করছে তার পুত্র শাহ রিয়াজুল হান্নান। ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন হান্নান শাহ। মুক্তিযুদ্ধের সময় অন্যান্য বাঙালি সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের সেপ্টেম্বরে দেশে ফিরে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনীতিতে এসে তিনি অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই উন্নয়ন দর্শনেরই বাস্তব রূপ ফকির মজনু শাহ সেতু। গাজীপুর, টঙ্গী, কাপাসিয়া অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে এই সেতু হয়ে ওঠে একটি কৌশলগত অবকাঠামো। বিএনপি সরকার আমলে যোগাযোগ খাতের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই সেতু বাস্তবায়নের গতি পায়, যেখানে হান্নান শাহের উদ্যোগ ও তদারকি ছিল গুরুত্বপূর্ণ। ১৯৮৩ সালে তিনি বিএডিসির চেয়ারম্যান পদ ছাড়েন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘ ১৬ বছর খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, দলের ভেতরে তিনি হয়ে ওঠেন একটি নির্ভরযোগ্য রাজনৈতিক নাম। ১৯৯১ সালে গাজীপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে তার অবস্থান আরও দৃঢ় হয়।
2016 সালের 27 সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 74 বছর বয়সে আ.স.ম হান্নান শাহের মৃত্যু হয়। তবে তার রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা আজও কাপাসিয়া গাজীপুরে দৃশ্যমান। দলীয় সংগঠন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং স্থানীয় পরিচিতি সব মিলিয়ে গাজীপুর 4 আসনে শাহ রিয়াজুল হান্নানকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই নির্বাচন শুধু একজন প্রার্থীর লড়াই নয়, এটি রাজনৈতিক ঐতিহ্য, দলীয় শক্তির ভারসাম্য এবং ভোটারদের প্রত্যাশার প্রতিফলন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কাপাসিয়ার ভোটাররাই। গাজীপুর 4, যেখানে প্রতিটি ভোট শুধু একটি ব্যালট নয়, বরং এটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। স্বাগত জানাচ্ছি, আমি রাজু আহমেদ। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গাজীপুর 4 আসনের ধানের শীষের কাণ্ডারি শাহ রিয়াজুল হান্না। স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরুতেই জানতে চাই আপনার রাজনীতির পথ চলা নিয়ে। রাজনীতি মূলত আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। ইন্তেকাল করেন 2016-তে। তারপর থেকে কাপাসিয়া উপজেলার কাপাসিয়াতে আমার রাজনীতির একদম মাঠে যে সূচনা সেটা ঘটে। দীর্ঘ 17 বছর পরে নির্বাচন হচ্ছে, দল থেকে মনোনয়নও পেয়েছেন, আপনাদের অনুভূতিটা কি? আমাদের এখন পর্যন্ত যে কয়েকজন বিএনপি প্রার্থীদের ঘোষণা করেছে, আপনি যদি তাদের ব্যাপারে বিশ্লেষণ করে দেখেন, এটা প্রত্যেকের প্রথম পরিচয় হলো তারা রাজনীতিবিদ। এবং বিএনপি একবার না বারবার জরিপ করে নিশ্চিত হয়েছে যে কোন আসনে কে ধানের শীষ মার্কাকে বিজয় করে নিয়ে আসতে পারে, এবং কেবলমাত্র সেই বিবেচনায় কিন্তু আমাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই আঙ্গিকে আমি বলবো যে এবারে এই নমিনেশন দিয়েছে আমাদের নীতি নির্দেশ ফোরাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। সেটা যে প্রতিফলন, এটা আপনারা দেখবেন বিএনপির আশাতীত যে বিজয় হবে ইনশাল্লাহ সামনের 12 ফেব্রুয়ারি নির্বাচনে। আমরা বিগত দিনে অনেক নির্বাচন দেখেছি, এবারে নির্বাচন কেমন দেখতে চান? বাংলাদেশের মানুষ 17 বছর ধরে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে বলে তারা কিন্তু উন্মুখ হয়েছিল এবং উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি যে ভোটের অধিকার যে ফিরে পেয়েছে সেটা দেশটাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের দেশটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এবং এজন্য ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে দলমত নির্বিশেষে সবাই বিএনপিকে ভোটে জয়যুক্ত করবে। মূল কারণ হলো যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির যে প্রশ্নাতীত নেতৃত্ব এবং আপসহীনতা। আপনার আসলে 4 জন প্রার্থী, আপনি ধানের শীষে থেকে মনোনয়ন পেয়েছেন, অন্য প্রার্থীদেরকে কোন চোখে দেখছেন? এটা সংসদ নির্বাচন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি ব্যাপার। এখানে কাউকে হালকাভাবে ভেবে নেওয়ার সুযোগ নেই। প্রার্থী যেই হোক না কেন, যে দল থেকে আসুক না কেন, এবং প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন। আমরা জানি তারেক রহমানের 31 দফার একটি কর্মসূচি দিয়েছে, সেটা সাধারণ মানুষের দরগড়ায় যাচ্ছে কিনা? এখন এই 31 দফাটা প্রণীত হয়েছিল 2022 সনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সুচিন্তিতভাবে আগামীর বাংলাদেশ কিরকম হবে সেটাকে মাথায় রেখে কিন্তু 31 দফা প্রণয়ন করেছিলেন। এবং আমরা সর্বপ্রথম, আমরা যারা বিভিন্ন এলাকায় প্রতিনিধিত্ব করছি সাংগঠনিকভাবে, আমাদেরকে নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্টভাবে আমাদের প্রতি নির্দেশনা ছিল এই 31 দফার প্রত্যেকটি দফায় কিন্তু সব এলাকার জন্য প্রযোজ্য নয়। যে এলাকায় যেই দফাটা প্রযোজ্য সেই এলাকায় সেই দফা নিয়ে যেন আমরা জনগণের কাছে বার্তা পৌঁছে দিই, উপকারিতা সম্বন্ধে, কার্যকারিতা সম্বন্ধে আমরা জনগণকে অবহিত করি। একইভাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার দিয়ে, প্রশিক্ষক দিয়ে আমরা আমাদের কাউন্সিলরদেরকে, আমাদের সোজা কথা আমাদের নেতাকর্মীদেরকে আমরা খুব ভালোভাবে এক্সটেন্সিভলি আমরা প্রশিক্ষণ করাই। এবং তারপর তারা আবার আপনার ওয়ার্ড পর্যায়ে গিয়ে, তৃণমূল পর্যায়ে গিয়ে, সাধারণ জনগণের কাছে গিয়ে এই 31 দফার আমাদের এলাকায় যেগুলো প্রযোজ্য সেই বিষয়ে, সেই দফাগুলো নিয়ে বিস্তরভাবে জনগণের সাথে কথা বলছে, এখনো বলছে। আমি এই 31 দফাকে বলি আমাদের পাসপোর্ট, যে পাসপোর্টের মাধ্যমে আমরা সামনের ইলেকশনে আমরা বৈতরণীটা পার হবো অত্যন্ত সফলভাবে সারা দেশে। এবং এই 31 দফার বার্তাগুলা ইতিমধ্যে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং জনগণ এই 31 দফার উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ সামনে বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে সারা বাংলাদেশে এবং সরকার গঠন করানোর জন্য সহায়তা করবে। নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে আপনারা যেভাবে যাচ্ছেন, নির্বাচনের পরে সাধারণ মানুষ তাদের অভিযোগগুলো নিয়ে কি আপনাদের কাছে আসতে পারবে কিনা? দেখুন, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য আমরা বলি একটা
ওয়েক আপ কল, এটা জেগে উঠেছে অনেক ভ্রান্ত ধারণা থেকে। এখন যে রাজনীতি সেটা কিন্তু আপনার জনবান্ধব হতেই হবে, এবং জনগণকে কষ্ট দিয়ে জনগণের উপর অত্যাচার করে আপনি যখন রাজনীতি করতে যাবেন তার কি পরিণতি হতে পারে সেটা বড় প্রমাণ এই আওয়ামী লীগের মতন একটি বড় দল, তাদের কি পরিণতি। এখন যারা রাজনীতিতে মাঠে আছে, সেটা আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি, যেই দলই বলেন না কেন, সবাই কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করেছে এবং এই চেতনাটাকে ওন করছে আমরা, যে জনবান্ধব হয়েই কিন্তু পলিটিশিয়ানদের চলতে হবে। আমরা জানি আপনার এলাকাতে মাদক, বিদ্যুৎ, পানির 3টি সমস্যা রয়েছে, যেটি আগামী দিনে আপনি নির্বাচিত হলে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করবেন? এই মাদকের মাধ্যমে আমাদের তরুণ তরুণীকে কর্মবিমুখ করে রাখার একটা সুদূরপ্রসারী একটা পরিকল্পনা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার করেছিল। যখন রাজনৈতিক সদিচ্ছা থাকবে এবং জনগণকে সাথে নিয়ে আমরা যখন এই মাদক বিরোধী কর্মকাণ্ডে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো, তখন আর কাপাসিয়াতে মাদক সেবী, মাদক কারবারি কারোরই স্থান হবে না। আমাদের কাপাসিয়া জনগণ বিশেষ করে পিক সিজনে, গ্রীষ্মকালীন সময় চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিএনপি যদি সরকার গঠন করে, বিদ্যুতের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে, জবাবদিহিতার মধ্যে আনা হবে, কোনো ইন্ডেমনিটি দেওয়া হবে না এই লুটতরাজের জন্য এবং এই দুর্নীতির জন্য, এবং জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের সরবরাহ সুনিশ্চিত করা হবে। তরুণদের নিয়ে আপনার ভাবনা কি? এখানে যেহেতু পরিবেশ বান্ধব কোনো শিল্প কারখানা গড়ে উঠেনি, কাজে এখানে বেকারত্বের হার অনেক বেশি, এবং এখানে তরুণ যারা আছে, যারা নাকি বিদেশে যাচ্ছে, আমাদের এখানে একটি প্রতিষ্ঠান আছে সরকারি, সেটাকে আরো আধুনিকায়ন করে যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে ভালো চাকরি পায়, সেটার একটা ব্যবস্থা করা, এটা আমাদের নজর দেওয়ার। সেই সাথে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে কাপাসিয়াতেই আপনার যেহেতু বেকারত্ব তখন কমে আসবে, চাকরির সুযোগ সুবিধা সৃষ্টি হবে, অর্থনৈতিক একটি বিপ্লব সংগঠিত হবে। কাপাসিয়াতেই আপনার কেবলমাত্র কলকারখানাগুলোতে আপনার চাকরি করে নয়, তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য স্থানীয়ভাবে করে কুটির শিল্পের মাধ্যমে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে, এবং এই ব্যাপারে আমাদের বিশদ পরিকল্পনা রয়েছে। কাপাসিয়ার সাধারণ মানুষের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নানকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন দেখে আসি। আমাদের এই কাপাসিয়ার বিএনপির স্থপতি ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, ওনারই সুযোগ্য সন্তান শাহ রিয়াজুল হান্নান, দানের শীষের কাণ্ডারি। এই 17 বছর পরে মানুষের দানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, এবং এক বাক্যে এই কাপাসিয়া থেকে দানের শীষে রিয়াজ ভাইকে ভোট দিয়ে বিজয় করবে। আমরা হান্নান স্যারে ভোট দিচ্ছি, আমরা হান্নান স্যার ছেলে রিয়াজকে ভোট দিব। রিয়াজ ভাই একটি খুব পদার্থ মনের মানুষ এবং উনি খুব জনপ্রিয় একটি ব্যক্তিত্ব। আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে আমাদের কাপাসিয়া থেকে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করতে পারবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। কাপাসিয়া সুখে দুঃখে মানুষের পাশে সবসময় ছিল, উনি বিএনপির একমাত্র কাণ্ডারি। উনি কাপাসিয়া থেকে যদি জয়যুক্ত হয়, ইনশাল্লাহ কাপাসিয়া সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ সবগুলো নির্মূল হবে ইনশাল্লাহ। আগে ভোট দিলে আমার মনে হয় তার বাবা যেমন করছে সেবা এরমই করব। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ রিয়াজ ভাই তথা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করব। কারণের প্রতীক হিসাবে ইতিমধ্যেই কাপাসিয়া সর্বস্তরের জনসাধারণের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। কাপাসিয়ার শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই দানের শীষ মনোনীত গাজীপুর 4 আসনের প্রার্থী। আমরা আশাবাদী এই নির্বাচনে পছন্দের প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো। কাপাসিয়ার অভিভাবক আমাদের এলাকার অনেক উন্নয়ন করবে। এলাকা উন্নয়ন লেগে তো রিয়াজ ভাইয়ের ভোট দেওয়া। কাপাসিয়ার সাধারণ মানুষ আপনাকে এতটা যে ভালোবাসে, এটা আসলে কিভাবে অর্জন করতে পেরেছিল? দেখুন, আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হানিফ স্যার, ওনার রাজনৈতিক একটি ক্যারিয়ার আছে। বিএনপিতে যোগদানের পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে কারাগার বরণ করেন, এবং তারপরে কাপাসিয়া উপজেলা থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রী পরিষদে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির 91-96 শাসন আমলে, এবং সে সময় উনি কাপাসিয়াতে উন্নয়নের বিপ্লব ঘটান। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিদ্যুতায়ন সবকিছু ওনার হাত দিয়ে। কাপাসিয়া যেখানে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতন অবস্থানে ছিল ঢাকা থেকে এত কাছে হওয়ার পরও, সেখানে থেকে কাপাসিয়ার যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন আনেন। সেটা কাপাসিয়াবাসীর একেবারে মনে গেঁথে গেছে। এটা একটা বড় কারণ যে আমার প্রতি যে ভালোবাসা দেখছেন, সেটা কাপাসিয়াবাসী আমার বাবার প্রতিচ্ছবি আমার মাঝে দেখতে পায়। পরবর্তীতে 2016-তে আমি যখন নাকি রাজনীতিতে সরাসরি আসি, আমার মরহুম পিতা ইন্তেকালের পর, বাংলাদেশে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভোট ও ভাতের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রামে সবাই লিপ্ত ছিলাম, এবং সেখানে কাপাসিয়া জেলারও আমি নেতৃত্ব দিই পর্যায়ক্রমে। যেটা আমি মনে করি কাপাসিয়াবাসী অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছে, যে আন্দোলন সংগ্রামে কারাবরণ, মামলা হামলা সব উপেক্ষা করেও নেতাকর্মীদের যারা নাকি আপনার কারাবরণ করেছিল, মামলা হয়েছিল, সবার
খোঁজ খবর নেওয়া এবং প্রান্তিক পর্যায়ে জনসাধারণের সাথে একটা যোগাযোগ রাখতে আমি সক্ষম হয়েছি, কারণ মানুষের বিপদে আপদে কেউ মারা গেলে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্নভাবে যেখানে নাকি রাজনৈতিক নিপীড়ন চরমে ছিল সারা বাংলাদেশে, সেই সীমাবদ্ধতার মাঝে আমি কাপাসিয়াবাসীর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। সে কারণে আমার মনে হয় যে কাপাসিয়াবাসী আমাকে তাদের কাছে টেনে নিয়েছে। সে ভালোবাসার মূল্য আপনি কিভাবে দিতে চান? আমি 2018-তে যে রাতের ভোট হয়েছিল সেখানেও বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম এবং পরবর্তীতে 2024-এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি হাইকমান্ড সিদ্ধান্ত নেয় আমাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কাপাসিয়া থেকে তারা প্রার্থীতা ঘোষণা করেন। আমি মনে করি যে আমার এখানে অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমার মরহুম পিতা উনি অনেক কাজ করেছিলেন এবং ওনার অনেক অসম্পূর্ণ স্বপ্ন ছিল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপন, এটা একটা বড় ইস্যু আমাদের এলাকায়, কেননা আমাদের চারপাশে এদিকে নরসিংদী, এপাশে শ্রীপুর ব্যাপক শিল্পায়ন হয়েছে, কিন্তু আমরা পিছিয়ে গেছি দুঃখজনকভাবে। গত 17 বছর যারা নাকি দিনের ভোট রাতে করে এবং ভোট ছাড়া, জনগণের জবাব দিতে ছাড়া, তারা কিন্তু এই শিল্পায়নের ব্যাপারে, কাপাসের উন্নয়নের ব্যাপারে, কাপাসের অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে কোনো নজরই দেয়নি। সেদিকে থাকবে আমার সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার। আমরা যতটুকু জানি যে আপনার রাজনীতি পরিবারে জন্ম, রাজনীতি পরিবারে বেড়ে ওঠা, সেখান থেকে বাবাকে দেখে রাজনীতিটা আসলে শিখা, রাজনীতির পথে হাঁটা। শীতল লক্ষারপুরে যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজের প্রতিক্রিয়ার যে মানুষ পাচ্ছে, সেই জায়গাটা থেকে কাপাসিয়া মানুষ আবারও ভাবছে যে তার ছেলেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে হয়তো এই ধরনের কিছু তারা পাবে। সেতুর যে বিষয়টা, এটা আসলে কিভাবে উদ্যোগ ছিল যে এটাকে নিয়ে আসা যায় এবং এই চলাচলের রিপোর্টটা তৈরি করে? এটা তো মজার ঘটনা আছে। সেটা হলো আমার বাবা বীর হান্নান শাহ, উনি রিটায়ার করলেন 81-এ রিটায়ার করলেন। তারপরে তো বাড়িতে আসতেন মাঝে মাঝে, তখন তো উনি সক্রিয় রাজনীতিতে না। তারপরে এলাকার লোকজন বসতো, তখন বলতেন যে এই শীতলক্ষার উপর কিন্তু ব্রিজ হবে। তো অনেকে বলতো যে ব্রিগেডিয়ার সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, যে শীতলক্ষার ব্রিজ হয় কেমনে। তারপর তো উনি মন্ত্রী হলেন 91-তে, 95-তে দেশটাতে বেগম খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করালেন। ওইটা কাজ চলতে চলতে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ এসে কাজ পুরো বন্ধ করে দিল। তারপর আবার 2001-এ আব্বা এমপি হলেন না, মন্ত্রী হলেন না, কিন্তু উনি এইটাতে অগ্রাধিকার দিলেন এবং 2005-এ আবার দেশটাতে বেগম খালেদা জিয়া এসে ব্রিজ কমপ্লিট হলো। এটা তো আসলে কাপাসিয়াতে কত বড় ব্যাপার, কারণ আমাদের কাপাসিয়া উপজেলার 3টা ইউনিয়ন হলো নদীর এপারে, 8টা ইউনিয়ন হলো ওপারে, একেবারে দ্বীপে, বিচ্ছিন্ন দ্বীপের মতন ছিল। সেটা সরাসরি সংযোগ, এটা তো কি পরিমাণে ইকোনমিক অ্যাসপেক্ট সোশ্যাল অ্যাসপেক্ট, বিশাল বিশাল চেঞ্জ। কাপাসিয়াবাসী যারা আছে তাদের কাছে আসলে কি ধরনের প্রতিশ্রুতি রাখতে চাচ্ছে তাহলে? কাপাসিয়াবাসীর কাছে আমার প্রতিশ্রুতি, ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি সংসদে আমি যেতে পারি, কাপাসিয়াকে ঐক্যবদ্ধ এবং কাপাসিয়াবাসীকে একটি উন্নত আধুনিক পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে এমন এক কাপাসিয়া আমরা সবাই মিলে তৈরি করব, যে কাপাসিয়ায় থাকবে না কোনো মাদক সেবিক, কোনো মাদক ব্যবহারকারী, থাকবে না দুর্নীতি। ঐক্য ও সাম্যের ভিত্তিতে কাপাসিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, এরকম এক কাপাসিয়া গড়ে তুলব ইনশাআল্লাহ। দর্শক, আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।